বিএনপির আসল চরিত্রটা আমরা ঈদের পরে দেখতে পাবো। আগে বিএনপি ঈদের পরে আন্দোলন করতো। বিএনপির অরিজিনাল যে জনগোষ্ঠী তারা কিন্তু শিফট হয়ে যাবে এনসিপিতে এবং এমনকি জামায়াত ইসলামীর দিকেও। এনসিপির সবচেয়ে বড় বাধা এনসিপি নিজে। একটু অবস্থা সম্পন্ন যে আওয়ামী লীগাররা ছিল তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু এখন বিএনপির দখলে। প্রিয় দর্শক, এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজকের পর্বে আমাদের অতিথি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। জুলাই গণ অভ্যুত্থানে যিনি বিশেষ ভূমিকা রেখেছেন, এরপর বিভিন্ন সময় বক্তা হিসেবে আলোচনায় এসেছেন। 11 দলীয় জোট থেকে নরসিংদী 2 আসনে নির্বাচন করেছেন। কথা বলতে চাই সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে, জানতে চাই আগামী দিনের তারুণ্যের রাজনীতির সম্ভাবনা নিয়ে। সারোয়ার তুষার ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। শুরুতে আপনার কাছে জানতে চাই, সম্প্রতি যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা সাধারণ জনগণের কতটা আস্থা অর্জন করতে পেরেছে আপনার মূল্যায়ন? অনেক দিন পরে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, মানে 3টা ভুয়া নির্বাচনের পরে। ফলে এই নির্বাচন ঘিরে মানুষের অনেক আশা উদ্দীপনা ছিল এবং আমি মনে করি যে এখানে বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে গিয়েছে। ফলে ভোটের হিসাবে এবং মানুষের পার্টিসিপেশনের জায়গা থেকে চিন্তা করতে গেলে অবশ্যই বাংলাদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছিল অনেক দিন ধরে। সেই আশাটা অবশ্যই পূরণ হয়েছে এবং যে কারণে মানুষ ভোট দেয়, মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সেগুলো পূরণ হবে কিনা, সেই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে কিনা সেটা তো সামনের দিনগুলোতে বোঝা যাবে। কিন্তু আপাতত মানে মানুষের যে ভোটাধিকার, সবচেয়ে বেসিক অধিকার একটা রাষ্ট্রের নাগরিকের, সেই অধিকারটা তারা প্রয়োগ করতে পেরেছে। এই দিক থেকে এটা অবশ্যই একটা ইতিবাচক ঘটনা এবং আমাদের কাজ হচ্ছে, মানে সমস্ত রাজনৈতিক দলের কাজ হচ্ছে সামনে যেন এটা আর কখনো বাধাগ্রস্ত না হয়। ভোটাধিকারটা এটা যেন সামনে নিরবিচ্ছিন্নভাবে আয়োজন করা সম্ভব হয়, সেটা আসলে রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। এছাড়াও তো বিশেষ করে বিরোধী আপনারা যারা আছেন, অনেক সময় অভিযোগ তোলা হচ্ছে যে এই নির্বাচনেও পরিকল্পিতভাবে অনেক রকম কার্যক্রম করা হয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বা নির্বাচনে পাশ করার জন্য বিএনপি নানা রকম কাজ করেছেন। তো আসলে কি সেরকম হয়েছে কিনা? ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ আছে, কিন্তু আমি বলবো যে ভোটের দিন মাঠে মানে মানুষের ভোট কাস্টিং এবং ভোট গণনা এগুলোর ক্ষেত্রে মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ডের যে ধরনের সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি সেরকম নির্বাচন হয়েছে। কিন্তু পরবর্তীতে ফল প্রকাশের সময় কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। বিরোধী দলগুলোর পক্ষ থেকে এটা বলা হচ্ছে, কিন্তু তাদের উচিত হচ্ছে, মানে আমি নিজেও 11 দলীয় জোটের একটা দলের সাথে আছি, বিরোধী দলের উচিত হচ্ছে যে যেহেতু তাদের এই অভিযোগটা আছে, তাদের উচিত প্রত্যেকটা কেন্দ্র কিংবা আসন ভিত্তিক এক ধরনের এভিডেন্স সংগ্রহ করা, যেন তাদের এই বক্তব্যটা আরও শক্তিশালী হয়। তাহলে আসলে এই কথাগুলোর একটা মানে থাকবে। না হলে এটা দেখা যাবে যে মনে হবে যে শুধু অভিযোগ করার জন্য অভিযোগ করা হচ্ছে, এরকম অমুকের বক্তব্য তমুকের বক্তব্য ধরে যদি আমরা রেফারেন্স দিয়ে দেখানোর চেষ্টা করি, এটা এভিডেন্স হিসেবে হাজির করার চেষ্টা করি, সেটা আসলে খুব বেশি মানে ধোপে টিকবে না। ফলে এটা তাদেরকে কংক্রিট এভিডেন্স সংগ্রহের দিকে যাওয়া উচিত। কিন্তু যেটা মানে আমি বলবো যে ওই মাঠ পর্যায়ের যে নির্বাচন, সেটা বাংলাদেশে অবিশ্বাস্য রকমের সুষ্ঠু হয়েছে। মানে কোনো ধরনের সহিংসতা ছিল না, যদিও কিছু কিছু ভয়ভীতি ছিল, সেটা বাংলাদেশে থাকেই, কিন্তু একেবারেই সহিংসতা মুক্ত একটা নির্বাচন হয়েছে। সেই দিক থেকে এটা অবশ্যই একটা, মানে প্রধান উপদেষ্টা যখন বলছিলেন যে তিনি একটা ঐতিহাসিক নির্বাচন করবেন, তখন আমরা আসলে অতটা কনফিডেন্স পাচ্ছিলাম না, কিন্তু আমরা দেখলাম যে মাঠ পর্যায়ে অন্তত নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু হয়েছে। আর বাকি ইঞ্জিনিয়ারিংয়ের আলোচনা সেটা আসলে প্রমাণ করতে হবে। নির্বাচনের পরে বিএনপি বা সরকারের যে কার্যক্রমের যে আলোচনা, সেটা যতটা আলোচনায় আসছে তার চেয়ে বেশি আলোচনায় আসছে বিশেষ করে নির্বাচনের পর দিন থেকে আওয়ামী লীগের যে ফিরে আসাটা। অনেক সময় দেখা যাচ্ছে নির্বাচনের পরের দিনেই আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খুলছে, এই অভিযোগগুলো কিন্তু আসছে। এটা আসলে কেন হচ্ছে আপনার কাছে কি মনে হয়? একই সাথে যদি জানতে চাই যে বিএনপি আওয়ামী লীগের সমর্থকদের ভোট পেয়েছেন কিনা, বা সেই কারণে আসলে কৃতজ্ঞতা স্বরূপ এই সুযোগটা দিচ্ছে কিনা, কি মনে হয়? না, এটা তো অভিযোগ না, এটা আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, এমনকি বিএনপির নেতারা গিয়ে খুলে দিচ্ছেন, এরকমও ঘটনা ঘটেছে পঞ্চগড়ে সহ বেশ কয়েকটা জায়গায়। এটা তারা, এবং আজকেও একটা নিউজ আসলো যে আওয়ামী লীগের এক নেতাকে ফুলের মালা দিয়ে কারাগারের বাইরে এসে একজন সংসদ সদস্য তিনি মানে তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এটা বিএনপি করে আসছে এবং এটা করে আসছে কৃতজ্ঞতার জায়গা থেকে না, রাজনীতিতে কৃতজ্ঞতার কোনো জায়গা নাই। এটা করে আসছে তাদের একটা রাজনৈতিক কৌশলের জায়গা থেকে। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে যে তারা এখন আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য এবং লোকবল, এটা এখন বিএনপি টেক ওভার করতে চায় এবং করেওছে। বিভিন্ন জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখতে পাবেন, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যে যাদের একটু
একটু অবস্থা সম্পন্ন যে আওয়ামী লীগাররা ছিল তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু এখন বিএনপির দখলে, এবং তাদের লোকবলও এই যে একটা বিরাট ম্যান পাওয়ার ছিল, এই ম্যান পাওয়ারগুলো ধরা যাক একজন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান, তো তিনি এখন পলাতক আছেন, তার যে লোকবল এদেরকে এখন শেল্টার দিচ্ছে বিএনপির লোকেরা, নির্বাচনের স্বার্থে এটা দিয়েছে এবং তারা এখন এটার অংশ হয়ে গেছে। এবং এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে তারা এই মানে আওয়ামী লীগকে একটু স্পেস দেওয়ার মাধ্যমে মূলত এনসিপি এবং জামায়াত ইসলামীকে একটু কোণঠাসা করতে চায়, এবং বিরোধী দল হিসেবে বিএনপি আওয়ামী লীগের সাথেই কমফোর্টেবল। এনসিপির যে নতুন ধরনের রাজনীতি, এটা আসলে মানে সমালোচনার রাজনীতি, এবং তরুণ প্রজন্মকে যেভাবে এনসিপি এনগেজ করছে এটার সাথে বিএনপি অভ্যস্ত না। তাদের আসলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং রাজপথ দখল এবং সহিংসতা, এই ধরনের রাজনীতিতে তারা অভ্যস্ত। এখন যেহেতু তারা সরকারে আছে, তাদের কাছে পুরো রাষ্ট্রযন্ত্র ক্ষমতাটা আছে, তারা মনে করছে যে আওয়ামী লীগ যদি বিরোধী দলের জায়গা নেয় তাদের খুব বেশি ক্ষতি হবে না, কারণ তাদের তো রাষ্ট্রযন্ত্র দিয়ে তারা এটাকে ম্যানেজ করতে পারবে। অন্যদিকে তারা এটার সাথে দিয়ে একই সাথে এনসিপি বা জামায়াত এনসিপির উত্থানটাকেও কন্টেইন করা যাবে। কিন্তু তাদের এই ক্যালকুলেশনটা খুব ভয়ঙ্করভাবে বুমেরাং হবে, মানে খুব দ্রুততম সময়ের মধ্যে, কারণ যে তারা একদিকে আওয়ামী লীগকে জায়গা করে দিচ্ছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ তাদের অফিসে হামলা করছে। বলে আওয়ামী লীগকে যদি তারা একটা সাধারণ রাজনৈতিক দল হিসেবে ট্রিট করে তাহলে এটা খুবই ভুল মানে একটা বিবেচনা তাদের কাজ করছে বলে আমি বলবো। বাকিটা হচ্ছে সময় বলে দেবে যে বিএনপি এটা কিভাবে ডিল করে। আপনি যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ এক হওয়ার কথাটা মানে ইঙ্গিত করছেন, তো বাংলাদেশে কিন্তু এতদিন বিশেষ করে মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এই 54 বছরে দুইটা শক্তিকে বড় মনে করা হতো, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আপনি যেহেতু বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে যাচ্ছে, যদি এক হয় তাহলে এই দুইটা বড় শক্তির মধ্যে একটা বড় শক্তি বিলুপ্ত হতে যাচ্ছে কিনা, এবং সেই জায়গাটা জামাত এনসিপি মানে উত্থানটা হচ্ছে কিনা, কি মনে হয়? মানে এখানে এনসিপির উত্থানটা এনসিপির নিজস্ব সাংগঠনিক কৌশলের উপর নির্ভর করবে, কিন্তু বিএনপি যে ক্যালকুলেশনটা করতে যাচ্ছে এটা যে ভুল প্রমাণিত হবে বা এটা যে বুমেরাং হতে পারে তাদের জন্য, এটা কারণটা হচ্ছে যে বিএনপির একটা রাজনীতি আছে, রাজনীতিটা হচ্ছে সেন্ট্রিস্ট রাইটিস্ট পলিটিক্স। আমরা সবসময় যে মানে একটু ডান দিকে হেলানো মধ্যমপন্থা রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ, এই সমস্ত রাজনীতি বিএনপি সাধারণত করে থাকে। এটার একটা কনস্টিটিউয়েন্সি আছে, এটা একটা জনগোষ্ঠী আছে। এখন যখন বিএনপি একটু বাম দিকে হেলার চেষ্টা করছে, মানে একটু সেকুলার প্রোগ্রেসিভ ব্লকের সমর্থন নেওয়ার চেষ্টা করছে, সেই সমর্থন তারা পাবে, কিন্তু বিএনপির অরিজিনাল যে জনগোষ্ঠী তারা কিন্তু শিফট হয়ে যাবে এনসিপিতে এবং এমনকি জামায়াত ইসলামীর দিকেও। তখন বিএনপিকে রিলাই করতে হবে আওয়ামী লীগের সমর্থনের উপর। ইন দ্য মিন টাইম যদি আল্লাহ না করে কোনো দিন আওয়ামী লীগ ফিরে আসে রাজনীতিতে, তখন ওই আওয়ামী লীগের যাদের সমর্থন বিএনপি পাচ্ছিল তারা আওয়ামী লীগে চলে যাবে। আপনি যে এটা প্রশ্নটা করছেন যে এটাতে আসলে দুটো দলের মধ্যে কারা লাভবান হবে, আপাত দৃষ্টিতে মনে হবে যখন বিএনপি লাভবান হচ্ছে, কিন্তু যে এস্টাবলিশমেন্টটার মানে সমর্থন বিএনপি এই মুহূর্তে পাচ্ছে, এটা তো বিএনপির এস্টাবলিশমেন্ট, এটা তৈরি করা আওয়ামী লীগের জন্য। তারা এখন বিএনপিকে শেল্টার বা ঢাল বানাচ্ছে, ফলে যখনই তারা সুবিধাজনক সময় পাবে তখন তারা বিএনপিকে ডিচ করবে, ভয়ঙ্করভাবে ডিচ করবে, এবং এটার ক্ষতি বাংলাদেশের রাজনীতির জন্য হবে। কারণ আমরা বিএনপি রাজনীতির সমালোচনা আমরা করি, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক ল্যান্ডস্কেপ সেখানে বিএনপির একটা গুরুত্ব আছে, এটা আমরা জাতীয় স্বার্থে এটা আমরা অবশ্যই সবসময় স্বীকার করি। আমাদের সমালোচনাটাও সেখানেই থেকেই আসে, যখন দেখি যে বিএনপি ওখান থেকে সরে গেছে। ফলে বিএনপি যে এই যে একটা সুবিধাবাদের রাজনীতি করতে যাচ্ছে, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত আলটিমেটলি। আর এখন বোঝা যাবে না, এটা 5 বছর 10 বছর পরে টের পাওয়া যাবে। তো সেটা যদি বিএনপি নিজের কনস্টিটিউয়েন্সির উপর ভিত্তি করে, বিএনপি খুব সোজা যে দেখেন এই যে এনসিপি যে রাজনীতি, এটা আমি এনসিপির একজন নেতা হিসেবে বলছি, যে এনসিপি যে রাজনীতির কথা বলে এবং জুলাই এর পাশাপাশি হচ্ছে মধ্যমপন্থা রাজনীতি, এই দুটো যদি বিএনপি জোরে সোরে এই রাজনীতিটা করে তাহলে কিন্তু এনসিপির রাজনীতি কঠিন হয়ে যাবে। মানে এনসিপিকে ভাবতে হবে যে সে কী রাজনীতি করবে, কিন্তু বিএনপি যখন ওই দিকে দৌড় দিচ্ছে বাম দিকে, তখন আসলে এনসিপি এই শূন্য জায়গাটা, কারণ জামায়াত ইসলামী স্বাভাবিকভাবে ইসলামপন্থী রাজনীতি করার কারণে এই মধ্যমপন্থী গণতান্ত্রিক ভাষায় তাদের চেয়ে বেশি এনসিপি অভ্যস্ত। ফলে এটা পুরো পিকচারটা কিন্তু অনেক মজার একটা মানে গুটি সরানো এবং রিপ্লেসমেন্টের একটা বিষয়। শেষ পর্যন্ত কী হয় দেখা যাবে যে এনসিপি কিন্তু চাইলে বিএনপির একটা বড় অংশের সমর্থন এনসিপির দিকে চলে আসবে, বিশেষত ছাত্রদল যুবদলের, কারণ বিএনপি সামনে তাদেরকে আরও হতাশ করবে। বিএনপি যেদিকে যাচ্ছে এটা বোঝাই যাচ্ছে যে বিএনপির আসল চরিত্রটা আমরা ঈদের পরে দেখতে পাবো। আগে বিএনপি ঈদের পরে আন্দোলন করতো, এখন আমরা বিএনপি আসলে যে এখন যে একটা সুশীল এবং কি বলে একটা সাধু সন্ন্যাসীর মতো বিএনপি আচরণ করছে, এইটা ভয়ঙ্করভাবে আপনি দেখবেন যে ঈদের পরে তাদের চরিত্রটা চেঞ্জ হয়ে যাবে, তারা খুবই অ্যাগ্রেসিভ একটা চেহারা নেবে। তো তখন কিন্তু ইয়াঙ্গার যে জনগোষ্ঠীটা বিএনপির দিকে আছে তারা হতাশ হবে, এবং তারা তখন এনসিপি যদি এটাকে ক্যাশ করতে পারে তাহলে এনসিপির দিকে আসবে। এটা একটা কৌশল, আমাদের বলা উচিত না, কিন্তু তবুও আমি বললাম এই ঘটনাগুলো ঘটবে। এখন এনসিপিকে এখানে যোগ্যতার পরিচয় দিতে হবে, যে আপনার
এটা তো ক্যাশ করতে নিতে পারতে হবে নিজের দিকে, তো সেটা নেওয়ার জন্য তার নিজস্ব সাংগঠনিক কৌশল, সাংগঠনিক বিস্তৃতি, অনেকগুলো ব্যাপার নির্ভর করছে। তো সবগুলোই আমি আশা করব যে কোনো ধরনের সহিংসতা ছাড়া প্রতিযোগিতা রাজনীতিতে থাকবে। আমি যদি বেটার একটা রাজনৈতিক প্রস্তাব দিয়ে আপনার লোককে আমার দিকে নিয়ে আসতে পারি, সেটাতে আপনার বলার কিছু নাই, কিন্তু দেখতে হবে যে এখানে কোনো ধরনের মারামারি, হানাহানি যেগুলো অতীতে হয়ে আসছে, এগুলো যেন আর বাংলাদেশ রাজনীতিতে ফিরে না আসে। আওয়ামী লীগের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা কথা বলেছেন, আবার শেষের দিকে মারামারির কথা বললেন। যদি একই সাথে বলি যে এই নির্বাচনের পরে আওয়ামী লীগ তো ফিরছে, এই আলোচনাটা আসছে, আবার কিন্তু এটাও আলোচনায় আসছে যে বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগ ফিরে আসছে, এই আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের হাতেই কিন্তু বিএনপির অনেকে খুন হচ্ছে, এটাও আলোচনায় আসছে। কিভাবে দেখছেন বিষয়টা? আওয়ামী লীগ ফিরে আসছে বলতে এই কথাটা যারা বলছে তারা আসলে চাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসুক। আসলে আওয়ামী লীগের সামনে ফিরে আসার খুব একটা ভালো সম্ভাবনা নাই। কারা নেবে আওয়ামী লীগের দায়িত্ব? মানে আওয়ামী লীগের একটা পুরো রাজনৈতিক দলের টোটাল প্রেসিডিয়াম একটা ক্রাইমের সাথে জড়িত। 300 এমপি না, 900 এমপি 3টা নির্বাচনের, তারা ক্রাইমের সাথে জড়িত। তো এরা কি ফিরে আসতে পারবে? এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে? এরা ফিরে আসতে পারবে না। তাহলে এটা পুরো জিনিসটাকে আপনার রিপ্লেস করতে হবে। এত লোক কোথায় যারা রিপ্লেস করবে? তার বিএনপির হয়তো কিছু লোক ধার দিতে হবে আওয়ামী লীগকে, তাহলে পারবে। হ্যাঁ, কিন্তু মানে আমি যেটা আগে যেটা হইতো, মানে 75 থেকে যেটা উদাহরণটা টানা হয়, অনেক 21 বছর পরে আওয়ামী লীগ আবার ফিরে এসছে, তখন কিন্তু আওয়ামী লীগ ভিকটিম ছিল। আওয়ামী লীগের সাথে একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এবং সে কারণে তাদের রাজনীতিতে শূন্যতা ছিল। পরবর্তীতে তারা আবার ওই ভিকটিমহুডটা প্লে করে তারা আসতে পেরেছিল, কিন্তু এখন তারা কি বলে আসবে? ফলে এটা খুব এবং আমরা যেটা ঐতিহাসিকভাবে দেখেছি, যুগে যুগে তাজ ফ্যামিলি তারা হচ্ছে আওয়ামী লীগ বা শেখ পরিবার বিপদে পড়লে তারা উদ্ধারকারী জাহাজ হামজা হিসেবে হাজির হয়, এবং আবার যখন শেখ পরিবার আসে তাদেরকে বিশ্বস্ততার সাথে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যায় এবং অপমানিতও হয়, কিন্তু এখান থেকে তাদের কোনো শিক্ষা হয় না। তো এই জিনিসটাও কিন্তু এখন কঠিন হয়ে যাবে। আমি তাজ পরিবার বিভিন্ন, অর্থাৎ ওই যে রিমিন কিংবা সোহেল তাজ, তাদের বক্তব্য তো শুনলাম, তারা কিন্তু আর এটা ফেরত মানে তারা বলছেন না যে আমরা দায়িত্ব নেব, আমরা দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নাই বা নেব না। ফলে এটা খুব কঠিন। কিংবা সাবির হোসেন চৌধুরীর কথা শোনা যায়, তো এটা সাবির হোসেন চৌধুরী যেহেতু আগের আওয়ামী লীগের সাথে তার একেবারে যে তিনি নির্দাগ সেরকম তো না, তার অনেক দাগ আছে। ফলে এটা খুব কঠিন হবে যে আওয়ামী লীগের ফিরে আসাটা, আমি মনে করি। আমরা যদি রাজনৈতিক স্পেসটা ঠিকমতো মানে আমাদের দিকে রাখতে পারি, তাহলে আওয়ামী লীগের ফিরে আসাটা কঠিন। আজকেও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে দেখলাম যে নিষিদ্ধ ঘোষিত দলের কার্যক্রম যদি আমরা তৎপরতা দেখি, তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে। ফলে বিএনপিও, যে আমি যে সমালোচনাটা করেছি একটু আগে, এটা যে বিএনপির কোনো সেকশন এটার ব্যাপারে খোঁজখবর রাখেন না, ব্যাপারটা কিন্তু তা না। তারা জানেন যে এই সম্ভাবনাটা আছে। প্রধানমন্ত্রী নীরব কেন এই ক্ষেত্রগুলোতে? প্রধানমন্ত্রী অনেক বিষয়ে নীরব। জনাব তারেক রহমান একটা মানে প্লেইন অ্যান্ড সিম্পল নিজেকে ওইভাবে হাজির করছেন, ব্যক্তি ইমেজটা ধরে রাখার চেষ্টা করছেন। কোনো রাজনৈতিক বিষয়ে আপনি তাকে মন্তব্য করতে দেখেছেন? এই সরকার প্রধান হওয়ার পরে রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেন সালাউদ্দিন ভাই, কিন্তু উনি কিন্তু কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেন। উনি হেঁটে যান এখান থেকে ওখানে, নিজের পানি নিজে ঢেলে খান, হুজুরদের সামনে দাঁড়িয়ে থাকেন। এগুলো তো ধরেন আমরা দেখেছি অতীতে। এগুলো করে কিন্তু আপনি যদি সত্যি চান যে আমি আসলে একটা ভিন্ন জেস্টার দেখাবো, তাহলে আসলে পলিটিক্যাল বিষয়ে আপনার পলিটিক্যাল কোয়েশ্চেন ডিল না করলে আমরা যদি পলিটিক্যালি ফেল করি, তাহলে আমরা এই প্লেন অ্যান্ড সিম্পল দিয়ে কী করবো? কিন্তু যদি পলিটিক্যাল বিষয় উনি ঠিক রাখতে পারেন, যেমন এখন যে বিষয়গুলো আছে, জুলাই সনদ, গণভোট, সংস্কার, এগুলোর বিষয়ে বিএনপি যদি মনে করে যে এইটাকে তারা ঢেকে দেবে এই প্লেন অ্যান্ড সিম্পল তারেক রহমানের লিভিং স্টাইল দেখিয়ে, এটা কিন্তু তারা আবারও একটা মানে ভুল চিন্তা করছে, খুব অগভীর চিন্তা করছে। যে জুলাই সনদের কথা বলছেন, এই যে জুলাই সনদের বাস্তবায়নের বিষয়টা যদি বলি, 4 কোটির বেশি হ্যাঁ ভোট পেয়েছে গণভোটে। এরপরেও এই জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অবস্থান কিন্তু এখন পর্যন্ত অস্পষ্ট। যদি সেটাই হয়, তাহলে এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, এইটা কি আসলে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে কিনা? মানে তাদের অবস্থান অস্পষ্ট না, তাদের অবস্থান হচ্ছে প্রতারণামূলক এবং আত্মঘাতী। তার কারণ হচ্ছে যে আপনি গণভোটের পক্ষে ভোট চাইলেন, মানে জনাব তারেক রহমান সাহেব চেয়েছেন, এবং বাংলাদেশের যে সংস্কার আকাঙ্ক্ষী জনগণ তাদেরকে ভোটও দিয়েছে এই কারণে। হ্যাঁ, এখন গণভোট হয়ে যাওয়ার পরে এটা আপনার কাজ ছিল যে সরাসরি বাস্তবায়ন করার দিকে আপনার এগিয়ে যাওয়া উচিত ছিল। আপনি সেটা না করে এখন এটাকে আদালতে পাঠাচ্ছেন, এবং আদালতের পুরো জিনিসটা তো মেকানিজম করে পাঠানো হয়েছে। বিএনপিটা অস্বীকার করতে পারবে না। যারা আদালতে গেছেন তারা বিএনপির সাথে পরামর্শ করেই গেছে, এবং এটা উদ্দেশ্য হচ্ছে খুব সিম্পল, যে আমরা এটাকে বলবো যে এটা সাবজুডিস, এটা তো এখন বিচারাধীন আছে, কাজে আমরা তো এখন এটা করতে পারছি না। আমরা আমাদের 31 দফার মধ্যে যেগুলো কমন পড়ে সেগুলো আমরা করে ফেলবো। এই একটা সুবিধাবাদের রাজনীতির মধ্যে তারা গেছে, এবং এটা অত্যন্ত ক্ষতিকর আমি বলবো তাদের জন্য, যে গণভোটের, এবং বিএনপির ইতিহাসের সাথে 2বার গণভোট আছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একবার এবং বেগম খালেদা জিয়ার সময় একবার তারাই করেছেন। হ্যাঁ, দুইবার আছে তাদের ইতিহাসে, দুইটা যদিও ভিন্ন ভিন্ন কারণে। এবং এখন এই দুজন মানে গ্লোরিয়াস ব্যক্তির বা কিংবদন্তি ব্যক্তির সন্তান হিসেবে তারেক রহমানের এটা একটা ইতিহাস তাকে একটা সুযোগ দিয়েছে যে তার রেজিমের সময় একবার গণভোট হচ্ছে, মানে গণভোট হয়েছে, তিনি তখন প্রাসঙ্গিক, তার রেজিমে না ঠিক, কিন্তু তিনি এই গণভোটের মধ্য দিয়ে এসেছেন। তো ফলে তার উচিত হচ্ছে এই গণভোটের তার নিজের দলের বা তার বাবা মার প্রতিও যে একটা সম্মানার্থে এই গণভোটের রেজাল্টটাকে বাস্তবায়নের পথটাকে নিরঙ্কুশ রাখা। কিন্তু এখানে দেখা যাচ্ছে বিএনপি এক ধরনের ঘোলাটে পরিবেশ তৈরি করছে এবং এটা তারা এত অবিশ্বাস্য দ্রুতগতিতে করছে যে বিএনপি পন্থী যারা সিভিল সোসাইটি এবং সাংবাদিক কিংবা মিডিয়া জগতে তারাও কিন্তু হতাশ হয়ে গেছে যে এটা এত দ্রুত হবে। মানে আপনি শপথ নেওয়ার দিন থেকেই শুরু করেছেন এই ছলনাটা। হ্যাঁ, আওয়ামী লীগও তো 2008 ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে 2011 সালে, মানে 3-4 বছর লেগেছে আওয়ামী লীগের ব্যাপারে মোহভঙ্গ ঘটতে। আর আপনি একেবারে প্রথম দিন থেকেই মানে যাকে বলে বিসমিল্লাহ গলত এটা দিয়ে শুরু করেছে। এবং এটা কাদের বুদ্ধিতে করে, তারা নিজেদেরকে অতি চালাক মনে করে আসলে। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু নতুন না, যে রাজনৈতিক প্রশ্নগুলোকে আদালতে নিয়ে গেলে কি হয়, এখন আপনি পারবেন, আপনার হাতে ক্ষমতা আছে, কিন্তু এটা যে আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেবে, আপনার মানে একটা সরকারের যে হাই গ্রাউন্ড থাকে, মোরাল গ্রাউন্ড, যে আমি আগের সরকারের মতো না, এটা তো ভেতর থেকে আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি সবসময় চাতুরির আশ্রয় নিতে থাকবেন, তখন আসলে একটা পর্যায়ে এই বালির বাঁধ কখন ভেঙে পড়বে আমরা কিন্তু মানে বলতে পারি না। আপনি যে তারেক রহমানের কথা বলছেন, তার বাবা মায়ের সাথে তুলনার ইঙ্গিত করেছেন। আচ্ছা, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে বা আগে জনঘনিষ্ঠতা কেমন দেখেছেন তার? না, তিনি অনেকগুলো জিনিস নতুন একটা প্রতিশ্রুতি বা নতুন একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেগুলো আমি যেটা বললাম যে সেগুলো কোনো কাজে আসবে না যদি লার্জার পলিটিক্যাল কোয়েশ্চেনটা আপনি ডিল না করেন। এটা কোনো এসকেপ নাই, কোনো আপনি এটা মানে জনগণের সাথে মানে ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জনগণের কাছে গেছেন খাল খনন থেকে, তার একটা এন্টায়ার রাষ্ট্র প্রকল্প ছিল, সেটার কিছু ঐতিহাসিক সীমাবদ্ধতা যেমন ছিল, আবার সেটা ওই সময়ের বাস্তবতা এটার কোনো বিকল্প ছিল না। কিন্তু তারেক রহমানের কাছ থেকে আমরা এই ধরনের কোনো রাষ্ট্র প্রকল্প দেখতে পাচ্ছি না। উনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন, কিন্তু আমরা বারবার দেখছি বিভিন্ন ইনস্টিটিউশন দখল করে নিচ্ছে তার লোকজন। তো এটা তো আর প্ল্যান হতে পারে না। তিনি প্রশাসক বসিয়েছেন সিটি কর্পোরেশনে, তারা এখন ভোট চাচ্ছে যে তারা সামনে মেয়র। তো এটা তো পিওর পলিটিক্যাল মানে একটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তরে যারা প্রশাসক বসিয়েছেন তারাই সামনে নির্বাচন করবেন। তাহলে আপনি পুরো রাষ্ট্রযন্ত্রটা ব্যবহার করছেন না, সিটি কর্পোরেশনের ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক্স সব কিছু ব্যবহার করে আপনি হচ্ছে তাকে দিয়ে নির্বাচন করাবেন এবং তারা ভোট চাচ্ছে। আজকেও আমি ভিডিও দেখলাম। তো এটা তো কোনো মানে নতুন কোনো প্ল্যান না, এগুলো বাংলাদেশের পুরনো রাজনীতি। তো এইটা তারেক রহমান জানি না কেন করছেন, যে তার কি এমন কেউ নাই যাকে তিনি প্রশাসক করতে পারবেন আর এমন আরেকজনকে তিনি নমিনেশন দেবেন? একই ব্যক্তিকে যাকে তিনি নমিনেশন দিবেন সিটি কর্পোরেশনে, তাকেই কেন প্রশাসক হিসেবে বসাতে হবে? এই কাজটা যদি এনসিপি করতো, হ্যাঁ, এই কাজটা যদি এনসিপি করতো, আপনি চিন্তা করে দেখেন, এই যে এজাজ সাহেব প্রশাসক ছিলেন, মানে তখন আসিফ মাহমুদ ভুইয়া তিনি তাকে নিয়োগ দিয়েছিলেন, এখন তাকে যদি এনসিপি মনোনয়ন দেয় ঢাকা নর্থে, এটার কী ধরনের সমালোচনা হবে এবং ন্যায্যতই হবে। তাহলে এখন যে তারা এই কাজটা করছে, তাদেরকে লোকের অভাব আছে? এইগুলো সিটি কর্পোরেশনগুলোতে তারা আসলে এক ধরনের প্রাইস পোস্টিং করলো, আমরা দেখতে পেলাম। মানে যাদেরকে মনোনয়ন দিতে পারে নাই তাদেরকে ঠিক আছে তোমাকে অমুক সিটি কর্পোরেশন দিয়ে দিলাম, মানে এটা একটা ভাগ বটোয়ারার মতো ব্যাপার। ফলে এটা কিন্তু তার আই হ্যাভ এ প্ল্যান বলে তিনি যে মার্টিন লুথার কিং হতে চেয়েছেন সেরকম কিছু হয় নাই, কিন্তু এটা খুবই মানে ক্লিশে এবং আটপৌর একটা ব্যাপার হয়েছে। তো সেই দিকটা আমি মনে করি যে তাকে আরও রিভিউ করা উচিত, যে তিনি কীভাবে এখানে নতুনত্ব নিয়ে আসবেন। অন্তত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ট্যান্ডার্ডটা তো মিট করতে হবে। আপনি এই যে দখলের কথাটা বলছেন, যে ক্ষমতায় আসার পরে বিভিন্ন প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গাগুলো দখল করার কথা বলছেন, এর মধ্যে দিয়ে আবার নির্বাচনের পরপরই একজন মন্ত্রী তিনি কিন্তু চাঁদাবাজির কথা বলতে গিয়ে সমঝোতার একটা শব্দ চয়ন করেছেন। তো এটা আসলে কি ইঙ্গিত করে? বিষয়টা এমন কি না যে নির্বাচনের আগে এবং পরে চাঁদাবাজির পার্থক্যটা কেমন দেখছেন? বেড়েছে নাকি কমেছে? না, কমে নাই। আপনি এই যে খুলনায় একটা ভিডিও দেখলাম যে ডিশের ব্যবসা দখল করা নিয়ে যুবদলের এক নেতা একজন ব্যবসায়ীকে বলছেন যে ঘরে ঢুকে তার ছেলে মেয়ে এবং স্ত্রীকে গুলি করবে, তারপর তাকে পুলিশ অ্যারেস্ট করলো, 16 ঘন্টার মধ্যে জামিন পেয়েছেন। তো এইভাবেই চলছে। এবং এখন বিভিন্ন ভিডিও আসে যে চাঁদা না পেয়ে ভাঙচুর করা হচ্ছে ব্যবসায় এবং ব্যবসায়ীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু একেবারেই কমে নাই, বরং এটা আরও তারা নির্ভীক চিত্তে করতে পারছে। আর যে মন্ত্রী প্রসঙ্গ তুললেন, উনি আমার পছন্দের, অনেক টকশো করেছি একসাথে, এবং আমি তাকে সব ভালোই মানে রেসপেক্ট করি আর কি। উনি একটা কথা ভুলে বলে ফেলেছেন, ওনার উচিত ছিল পরবর্তীতে কারেক্ট করা। উনি এটা না করে আরও অন্তত 2 বার একই কথা বলেছেন এবং আবারও সমস্যাটা করেছেন। আমি বুঝলাম যে মালিক এবং শ্রমিকের যে তাদের সমঝোতার ভিত্তিতে যে পয়সাটা নেওয়া হয় এটা চাঁদা না, কিন্তু কথা হচ্ছে যে
ঘানিটা কেন সাধারণ যাত্রীরা টানবে? মালিকদের কল্যাণ করবেন, শ্রমিকদের কল্যাণ করবেন, এইটার ঘানি কেন? উনি একটা অন্য প্রসেস বলতে পারতেন যে মালিক যদি কোনো সমিতি থাকে, শ্রমিকদের যদি কোনো সমিতি থাকে, তারা টাকা দেবে তাদের সমিতি, কল্যাণ সমিতি চালানোর জন্য, যাত্রীরা দেবে। আপনি যখন রাস্তায় বাস থামিয়ে বা ট্রাক থামিয়ে টাকাটা নিচ্ছেন, এটা কিন্তু আসলে মূলত ওই আপনার যাত্রীদেরকে দিতে হচ্ছে। ফলে এইটা স্বাভাবিকভাবে আমাদের সাধারণ মানুষের জীবনেই এটা একটা মানে ইম্প্যাক্টটা আসে। কিন্তু এখন উনি এটা বলে ফেলে এটাকে আর কারেক্ট করছেন না। এবং এই কল্যাণ সমিতিগুলো আসলে সবসময় পলিটিক্যালি, রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয়। ফলে রাজনৈতিক দলের নেতারা এখানে থাকে এবং তারা ওই টাকাগুলো আদৌ শ্রমিকদের কল্যাণে খরচ করেছে কোনো দিন বা মালিকদের কল্যাণে খরচ করেছে এরকম কোনো নজির নাই। ফলে উনি একটা নতুন সময়ের মন্ত্রী হিসেবে ওনার উচিত ছিল এই পুরো জিনিসটাকে বলা যে আমরা এই সিস্টেমটাকে সংস্কার করব, যে শ্রমিকদের কল্যাণে সরকার বা মন্ত্রণালয় দেখবে কি করা যায়, শ্রমিকদেরকে এইভাবে টাকা পয়সা নেওয়ার কোনো দরকার নাই, কারণ এটা সরাসরি মানে এটার মিসইউজ, এটার ইউজটাই মিসইউজ। অনেকগুলো সমস্যার কথাই কিন্তু এতক্ষণে বলেছেন, কিন্তু প্রশ্ন কিন্তু একটা আসা স্বাভাবিক যে আপনারা তো এখন বিরোধী রাজনীতিতে আছেন সংসদেও, তো সেই জায়গা থেকে বিরোধী দল কিন্তু এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে সব ইস্যু নিয়েই। এটা আসলে কোনো কৌশলের অংশ কিনা আপনাদের? না, কৌশলের না। আপনি দেখবেন যে যতগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনায় মানে আমরা অন্তত এনসিপির জায়গা থেকে রেসপন্স করেছি। আমাদের বিভাগীয় ইফতারগুলো হচ্ছে, প্রতিদিন আমরা সেখানে কথা বলছি। রাজনীতিতে কিন্তু এই সমালোচনাটা কিন্তু মানে বিরোধী দলের কিন্তু কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা, এটা হচ্ছে তার সবচেয়ে বড় কাজ। ঠিক আছে, সবসময় আপনাকে এটা রাস্তায় নেমে করতে হবে, হ্যাঁ, মানে সেটা অনেক সময় অর্থহীন হয়ে যায়, মানুষের ভোগান্তি হয়। কিন্তু এই যে আমরা কোন ইস্যুগুলোকে সরকারকে চাপে রাখা দরকার, সেই ইস্যুগুলোকে যে জনগণের সামনে আনতেছি, এটা তো একটা বড় জিনিস। আমাদের প্রত্যেকটা ইফতারে দেখবেন যে আমরা যখন যে ইস্যুটা গুরুত্বপূর্ণ জাতীয়ভাবে, সেই ইস্যুটাকে অ্যাড্রেস করা হচ্ছে। ফলে অবশ্যই বিরোধী দল তার মানে রাজনৈতিক কর্তব্যটা পালন করছে, এটা আমি বলবো। এর পাশাপাশি একটা বাস্তবতা হচ্ছে যে এখন রোজার মাস, আর রোজার মাসে চাইলেই আপনার অনেকটা মানে আমাদের দেশের বাস্তবতায় রাজনীতিটা একটু স্তীমিত থাকে। মানে আমরা যে কোনো ইস্যুতে, এটা রোজার মাসে আসলে ইফতার কেন্দ্রিক হয়ে যায় রাজনীতিটা। তো সেখানেই আমাদের বিভাগীয় ইফতারগুলোতে আমরা এই মন্তব্যগুলো করছি। তার মধ্যেও বিভিন্ন সেমিনার কিন্তু হচ্ছে আমাদের আয়োজনে কিংবা আমাদের বন্ধুদের আয়োজনে, যেখানে যে সরকার যে সংস্কার গণভোট নিয়ে এক ধরনের গড়িমসি করছে, সেটা সমালোচনা হচ্ছে। ফলে বিরোধী দল কিংবা সিভিল সোসাইটি চুপচাপ বসে আছে, ব্যাপারটা এরকম না। কিন্তু রোজার কারণে অবশ্যই এটা একটু স্তীমিত আছে, এটা বলা যাবে। একটা বিষয় কিন্তু আলোচনায় আসছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই যে নতুন করে আবার বিরোধী দলের একজন নেতার বিরুদ্ধে মামলা করা, আগামী দিনের কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা? না, এটা মামলা যখন করা হয়েছে আমরা সমালোচনা করেছি এবং আমরা বলেছি যে এত দ্রুত পুরনো রাজনৈতিক সংস্কৃতি ফেরত আসবে এটা আমরা ভাবি নাই। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে বিএনপি ওই যিনি মামলা করেছেন তার বিরুদ্ধে শোকজ করেছে তাকে। ফলে এটা বোঝা গেল যে বিএনপি এইটাকে সমর্থন করছে না। হ্যাঁ, তো সেটা আমরা স্বাগত জানিয়েছি। আমরা আশা করব যে রাজনৈতিক সমালোচনার কারণে এক একজনের এক একটা স্টাইল থাকে। নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ধরন আছে, আমি আরেকটাভাবে কথা বলি, আরেকজন আরেকটাভাবে বলে। তো এগুলোকে টলারেট করাটাই রাজনৈতিক মানে সহিষ্ণুতা। কিন্তু আপনি যদি কথায় কথায় মামলা ডেকে যান, তাহলে আসলে এটা একটা অস্থিরতা ডেকে আনবে দেশের মধ্যে, কারণ বিরোধী দল তো চুপচাপ বসে থাকবে না। ফলে আমি বলবো যে এই যে অতি উৎসাহী যারা আছে, যারা কথায় কথায় মামলা করে দেয়, এটা কিন্তু একটা সাইকোলজি আছে, এবং কিছু আইনজীবীও এগুলো খুব পছন্দ করে মামলা করার ব্যাপারটা। তো এইটার ব্যাপারে বিএনপি তরফ থেকে তারা এই ঘটনা যেমন দেখালো যে তারা মামলা করবে না, তো এইটা যেন বজায় থাকে সামনে, সেটা আমরা দেখতে চাইবো। তাহলে আমরা বুঝবো যে একটা নতুন কিছু হচ্ছে। আবার একটু পেছনে ফিরতে চাই। নির্বাচনের সময় আপনি একটা অভিযোগ তুলেছিলেন যে নরসিংদী 2 আসন থেকে আপনি নির্বাচন করছেন, কিন্তু সেখানে জামাত এনসিপির যে জোটটা হয়েছে, 11 দলীয় জোট যেটা, সেখানে আপনি অভিযোগ তুলেছেন যে জামাতের একজন প্রার্থী, সে আপনার যেটা ঐক্যের বিষয়, সেই ঐক্যে সহযোগিতা না করে সে অসহযোগিতার একটা অভিযোগ আপনি করেছেন। এটা আসলে ঐক্যের কথা বলে স্থানীয় পর্যায়ে এত ফারাকটা কেন? আসলে একটা কারণ হচ্ছে যে জোটটা অনেক মানে ইলেকশনের খুব কম সময়ের মধ্যে হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে জামায়াত ইসলামের কেন্দ্রীয় পর্যায় থেকে তার স্থানীয় পর্যায়ে যে জোটটা কেন, এনসিপিকে কেন জামায়াত এত গুরুত্ব দিল, এটা স্থানীয় পর্যায়ে তারা বার্তাটা ঠিকমতো পৌঁছানোর সময় পায় নাই। তাদের উচিত ছিল যে স্থানীয় পর্যায়ে সব মানে যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দায়িত্বশীল জায়গায় আছে তাদেরকে ডেকে এনে ব্রিফ করা, তাহলে আরেকটু সহযোগিতামূলক পরিবেশ থাকতো। এর বাইরে আমি দেখেছি যে জামায়াত ইসলামের আমির এবং সেক্রেটারি জেনারেল তারা অনেক আন্তরিক ছিলেন, মানে এই আসনটার ব্যাপারে যেন জোটের প্রার্থীকে হেল্প করা হয়। ওই যিনি ওখানে প্রার্থী ছিলেন তিনি আসলে আরও কয়েকজনের সাথে ডিল করে, মানে স্থানীয় আরও কতগুলো মানুষের সাথে ডিল করে
একটা বোঝাপড়ায় গেছিলেন যে তিনি আমাকে হারিয়ে দেবেন, এবং এই কারণেই তিনি আসলে একটা নাটক সাজিয়েছেন। ওই যেদিন মনোনয়নপত্র প্রত্যাহার করার দিন সেদিন তিনি প্রত্যাহার করেন নাই। তো না করার কারণে যখন ব্যালটে মার্কাটা থেকে গেছে তখন আমাদের ভোট স্প্লিট হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই। এখন আমি চাইবো যে জামায়াত ইসলামী এটা যে তাদের সাংগঠনিক সিদ্ধান্ত না, ডেফিনেটলি এটা সাংগঠনিক সিদ্ধান্ত না, তো সেটার একটা স্মারক হিসেবে তার বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তিনি কিন্তু এখনও বহাল তবিয়তে আছেন এবং জামায়াত ইসলামী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। তো তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে আসলে জোটের প্রতি একটা সম্মান দেখানো হবে। এটাও কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতির একটা মানে আগে থেকে যে সংস্কৃতি চলে আসছে তার একটা অংশ। জুলাই গণ অভ্যুত্থানটা যে হয়েছে, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি কতটা পরিবর্তন হয়েছে আসলে? না, পরিবর্তন হয় নাই, অনেক কিছুই আগের মতো। পরিবর্তনের আকাঙ্ক্ষাটা আছে 16 আনা, কিন্তু রাজনৈতিক দলগুলো এবং ক্ষমতার বিভিন্ন পক্ষ তারা আসলে আগের স্টাইলে অভ্যস্ত, যে কারণে তারা আগের সিস্টেমটাকে ইনট্যাক্ট রাখার জন্য অনেক মানে মরিয়া হয়ে কাজ করে গেছে এবং করছে এখনও। ফলে আমরা আগের মতোই অনেক কিছু দেখতে পাচ্ছি। যেমন এই যে চাতুরিটা, যেটা কথা আমরা বললাম, এটাও তো আগের একটা স্টাইল, এবং আরও এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে যেগুলোতে আসলে রাজনৈতিক দলগুলো মানে তারা ওল্ড সিস্টেমটাতেই বেশি প্রেফার করে, এটা বোঝা যাচ্ছে, মানে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো। অন্যদিকে বাংলাদেশের জনগণ, তরুণ সমাজ, তারা আসলে একটা বড়সড় ধরনের পরিবর্তন দেখতে চায় দেশে। এই ফাইটটা চলবে, তার মধ্যে থেকে কিছু কিছু পরিবর্তন অর্জন হবে। আমাদের কাজ হচ্ছে যে পরিবর্তনগুলো মানে আমরা অর্জন করছি সেগুলো যেন আর আমাদের হারাতে না হয় সেটা নিশ্চিত করা। তার মানে তরুণদের হাত ধরে পরিবর্তন আসা সম্ভব, কিন্তু তরুণদের রাজনীতিতে আসাটা কি আগামী দিনের জন্য ওই তরুণের জন্য ঝুঁকির কারণ হতে পারে কিনা? ঝুঁকি তো আছেই, ঝুঁকি আছে। হাদির ঘটনাটা তো আমাদের চোখের সামনেই, ঝুঁকি আছে, কিন্তু আমার মনে হয় তরুণরা ঝুঁকি নিতে জানে। হাদির ঘটনায় কিন্তু তরুণরা দমে যায় নাই, বরং আরও আপনি দেখতে পাচ্ছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এই বিভাগীয় ইফতার কিংবা ঢাকার বিভিন্ন মসজিদে নামাজ পড়ছেন, মানুষের তাকে কেন্দ্র করে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এটার কারণ কিন্তু ওই যে তারা তরুণদের মধ্যে এমন নেতৃত্ব চান যারা আসলে তাদেরকে একটা মানে পরিবর্তনের স্বপ্নটা দেখাবেন, যেটা হাদির মধ্য দিয়ে আমরা আগে দেখতে পেতাম। তো এই কারণেই দেখবেন যে এত বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে গত 1 বছর 1.5 বছর। আসিফ মাহমুদের এপিএসের ঘটনা নিয়ে পুরো 1.5 বছর আমাদেরকে ভিলিফাই করা হয়েছে। এখন দেখা যাচ্ছে দুদক সেখান থেকে আপনার ছাড়পত্র দিয়েছে যে অভিযোগগুলো প্রমাণিত হয় নাই। তো এই যে মিডিয়া ব্যাশিং এবং মানে ওল্ড স্টাবলিশড যে মিডিয়া, তারা যে আমাদেরকে এইভাবে আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চাইলো, তবু কিন্তু মানুষ আমাদেরকে গ্রহণ করেছে। এটা যখন আমরা মানুষের কাছে যাই তখন আমরা টের পাই যে অর্থাৎ মানুষ এই মিডিয়া বাবল দ্বারা নিয়ন্ত্রিত হয় নাই। ফলে এই পরিবর্তনের জোয়ারটা বা চেষ্টাটাও থাকবে, আবার ওই ওল্ড স্টাবলিশমেন্ট তাদের লাগাম ধরে রাখতে চাইবে, দুটোই একসাথে ঘটবে। এর মধ্যে থেকে যেটা যখন শক্তিশালী হবে তখন সেটা ঘটবে। অনেক তরুণ কিন্তু আমরা দেখছি যে বেশ নিজেকে ফোকাস করার প্রবণতা তার মধ্যে আছে অনেক বেশি। এই বয়সে নিজেকে বেশি ফোকাস করতে গিয়ে তার অপরিপক্কতার প্রমাণ আসে কিনা, বা সেটা? হ্যাঁ, এটা আছে। এটা তরুণরা তো আর মানে তরুণরাও তো মানুষ, এবং তারা তো দুধে দেওয়া তুলসী পাতা না। তাদের মধ্যে অনেক বিচ্যুতি আছে এবং তাদের মধ্যে অনেক এই ধরনের অ্যাম্বিশন আছে, সবই থাকবে। কিন্তু তার মধ্যে যারা কনসিস্টেন্টলি পলিটিক্যাল অভিমুখটা ছাড়বে না, মানে লার্জার পলিটিক্যাল গোলটা যারা ধরে রাখবে, তারাই এগিয়ে যাবে। এবং বাকিরাও অনেক সময় ধাক্কা কিংবা অনেক সময় নানা ধরনের ঘটনার মধ্যে দিয়ে শিখবে। এটা একটা অনগোয়িং প্রসেস। এবং আমি বলবো যে এগুলো আপনি বলছেন ঠিক আছে, কিন্তু তরুণরা তো তাদের রাজনীতির মেইন স্ট্রিমে তো 1.5 বছর। আমি বলবো যে তারা কিন্তু এক্সট্রিমলি মানে ম্যাচুরিটি পরিচয়ই দিয়েছে। মানে এই পর্যন্ত তাদের জার্নিটা আপনি যদি দেখেন, মানে অনেস্টলি যদি মূল্যায়ন করেন, যেখানে দোষ আছে দোষ দিতে হবে, কিন্তু ওভারঅল তাদের এই পর্যন্ত আসাটা বেশ মানে, এবং এই বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে মোকাবেলা করে প্রতিযোগিতা করে আসাটা কিন্তু বেশ চমকপ্রদ এবং উল্লেখযোগ্য ঘটনাই বলতে হবে। 3 বছর অনেকটাই এগিয়ে গেছেন তরুণরা, এবং হয়তো আরও এগিয়ে যেতে পারেন। তারুণ্যের শক্তি বলতে কিন্তু এনসিপিকে এখন ধরা হয়। আগামী দিনে এনসিপির সবচেয়ে বড় বাধা কি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? এনসিপির সবচেয়ে বড় বাধা এনসিপি নিজে। মানে এনসিপির তার যে ইন্টারনাল, যেহেতু সবাই এক বয়সী, ফলে এখানে চেইন অফ কমান্ড রক্ষা করা, শৃঙ্খলা রক্ষা করা সংগঠনে, এটা একটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, কারণ মোটামুটি সবাই একই বয়সী। ফলে এখানে আমাদের আহ্বায়ক অত্যন্ত মুন্সিয়ানার সাথে এখন পর্যন্ত সংগঠনটা পরিচালনা করছেন। সামনের দিনগুলোতেও আমাদের এটা বজায় রাখতে হবে, কারণ এনসিপির এই যে নিজেদের মধ্যে রেষারেষি প্রতিযোগিতা, এটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এনসিপির যাত্রাটা মানে হোঁচট খাবে। ফলে এই দিকে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। এর বাইরে এই রাজনীতিটা বিকশিত হওয়ার সমস্ত শর্ত আমাদের সমাজে এই মুহূর্তে আছে, ফলে সেটা এই সুযোগটা আমাদের কোনোভাবে ফেলাফেলা করা যাবে না।
একটু আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাই। আপনার নিজের ক্ষেত্রে রাজনৈতিক জীবনে আসতে হলো কেন আসলে? কখনো ভেবেছিলেন কিনা যে রাজনীতিতে আসবেন? না, আমরা আসলে ইউনিভার্সিটি লাইফ থেকে মুভমেন্ট করেছি অনেক, মানে যেগুলো ছাত্রবান্ধব, ছাত্রদের প্রয়োজনীয় স্বার্থ সংশ্লিষ্ট মুভমেন্ট, সেগুলো করার মধ্যে দিয়ে আমাদের একটা রাজনৈতিক চৈতন্য হয়েছে। আওয়ামী লীগ আমলে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিইনি, কিন্তু প্রায় সমস্ত মুভমেন্টে ঢাকার পরে যখন আমি ইউনিভার্সিটি থেকে ঢাকায় আসলাম, সমস্ত মুভমেন্টে মানে রেজিম বিরোধী যত মুভমেন্ট আছে ইস্যু ভিত্তিক এবং লার্জার, এক পর্যায়ে যখন আওয়ামী লীগ অবৈধ হয়ে গেছে তখন তো আর ইস্যু ভিত্তিকের চেয়ে বেশি বড় হয়ে গেছে যে আওয়ামী লীগের পতন চাই আমরা। তো এই মুভমেন্টগুলো আমরা সবসময় করেছি, মানে সবসময় সক্রিয় ছিলাম। ফলে পলিটিক্যাল একটা মানে চিন্তা আমার মধ্যে সবসময়ই ছিল। পরবর্তীতে যখন এই গণঅভ্যুত্থান ঘটেছে, গণঅভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল হবে যারা গণঅভ্যুত্থান নেতৃত্ব, তারা যখন, তাদের সাথে আমার আগে থেকে পরিচয়, তো তারা যখন আমাকে স্মরণ করলেন এবং বললেন যে ভাই আসেন আমরা একসাথে রাজনীতি করি, তখন আমার মনে হয়েছে যে দিস ইজ আওয়ার টাইম, এই সময়টা কাজে লাগাতে হবে। তো তখন আমি চিন্তা করলাম যে রাজনীতিতে আসি এবং আমি সরাসরি পার্টি পলিটিক্স শুরু করেছি। এই 1.5 বছরে জুলাই অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত তো আপনি সম্মুখ সারি থেকে কাজ করে যাচ্ছেন। নিজেকে কখনো কোনো প্রশ্ন করেছেন কিনা যে একা একা যখন থাকেন নিজেকে খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়, এমন কোনো প্রশ্ন আছে কিনা বা তার উত্তরটাই কি? হ্যাঁ, মানে আমি আমার ভুলগুলো কি আমি নিজেকে বোঝার চেষ্টা করেছি, কারণ আমার তো একটা সমালোচক পরিচয় আছে, মানে ক্রিটিক। এর বাইরে আমি যখন নিজে অ্যাক্টিভ থাকি, তো আবার ওই অবজারভার যে আমি, সে হচ্ছে এই আমার ভুলগুলো কি সেগুলো আমি নিজের মধ্যে বোঝার চেষ্টা করি আর কি। তো সেগুলো নিয়ে নিজেকে আমি অনেক সময় প্রশ্ন করি যে ওই কাজটা ঠিক আছে কিনা, বা ওইটা, সেটা নিয়ে আমার নিজস্ব যেখানে যেখানে আত্মোপলব্ধি তৈরি করা দরকার বা আত্মসমালোচনা তৈরি করা দরকার সেটা আমি করি। এবং সেখান থেকে আমার মানে প্রগ্রেসটা আমার অনেক বেশি বাইরের ফিডব্যাকের চেয়ে আমার নিজের ভেতরের ফিডব্যাকটা আমার জন্য বেশি কাজের হয় আর কি। কারণ বাইরের ফিডব্যাকগুলো অনেক সময় সেখানে যেমন প্রশংসা থাকে আবার অতি সমালোচনা থাকে, তো এর চেয়ে আমি নিজের কাছ থেকে নিজে বেশি ফিডব্যাক পাই এবং সেটা আমাকে বেশি এগিয়ে নেয় আমি মনে করি। আগামী দিনে নিজেকে কোথায় দেখতে চান, সংগঠক হিসেবে নাকি নীতি নির্ধারক হিসেবে? আমি দুটোই পছন্দ করি সবসময়। আমি এবং এনসিপিতে আমি ওইভাবেই কাজ করি। আমি দেখবেন যারা একটু বুদ্ধিভিত্তিক কাজ বেশি করে তারা সাধারণত সংগঠন করার দিকে কম মনোযোগী থাকে, কিন্তু আমার আবার সাংগঠনিক কাজ এটা বেশ পছন্দ। আমি নানাভাবে সাংগঠনিক কার্যেও যুক্ত থাকি, ফলে দুটোই আমি একসাথে করে এসেছি এবং সামনেও দুটো একসাথেই করব। আগামী 10 বছরে নিজেকে কোথায় দেখতে চান? আমি এটা আগেও একবার বলেছিলাম এই নির্বাচনের আগে, যে আমি জনপ্রতিনিধি হিসেবে নিজেকে চিন্তা করি। জনপ্রতিনিধি যিনি জনগণের হয়ে পলিসি মেক করছে, এই জায়গায় আমি নিজেকে চিন্তা করি। তো সেই লক্ষ্যেই আমি এবার নির্বাচনে অংশ নিয়েছি। এবার নির্বাচনের রেজাল্ট আমার পক্ষে আসে নাই, কিন্তু সামনে অবশ্যই আমার চেষ্টা থাকবে এই পথে এগিয়ে যাওয়া। সর্বশেষ, আগামী দিনে যারা দেশের হাল ধরতে চায় সেই তরুণদের উদ্দেশ্যে কি বলবেন? তরুণদের উদ্দেশ্যে আমি বলবো যে এখন সারা পৃথিবীতে তরুণদের একটা, নেপাল সহ সবখানে আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা একটা ভিন্ন ধরনের দেশ চায়। তারা আর পুরনো সিস্টেমের সাথে নাই, পুরনো সিস্টেম তাদেরকে কিছু দিতে পারে নাই। তো এই পুরনো সিস্টেম বা পুরনো স্টাইলটা আমাদেরকে বাদ দিতে হবে এবং নতুনভাবে গ্রাউন্ডের থেকে মামদানি যেভাবে আপনার এগিয়ে গেছে সেই মডেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং এইটা করলে তরুণদের সমর্থন আমরা পাবো, তরুণ সহ পুরো লার্জার জনগোষ্ঠীর সমর্থন আমরা পাবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সারোয়ার তুষারের সাথে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম রাহাত রূপান্তর। আগামী পর্বে থাকবেন নতুন কোনো অতিথি। কথা হবে বাংলাদেশ এবং রাজনীতি নিয়ে। এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন অনুষ্ঠানের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।